কিন্তু এবারের নির্বাচনের সঙ্গে কোনো নির্বাচনের আলোচনাই করার কোনো সুযোগ নেই। এটা পুরো নির্বাচনটাই প্রহসন, বিশেষ করে বামপন্থী এবং তার জোটের পোলিং এজেন্টদের বের করে দেওয়া থেকে আরম্ভ করে এমন কোনো ঘটনা নেই যে নির্বাচনের দিন ঘটেনি। আরেকটু যদি রুখে দাঁড়ানো যেত তাহলে কি হতো না? আরেকটু যেখানে রুখার চেষ্টা হয়েছে, রুখে দাঁড়িয়েছে, তার পরিণতি কি হতে পারে গোটা বাংলা, গোটা দেশ দেখেছে। আপনাদের যে চ্যানেল থেকে আপনারা ইন্টারভিউ নিতে এসছেন, আপনাদেরও হ্যাঁ বলবেন যে ওদের মুখপাত্র বলছেন, বলবেন, কিন্তু ওই লোকটার নাম করবেন না। লোকটার কোনো চরিত্র বলে, মানে রাজনৈতিক চরিত্র বলে ওই লোকটার কিছু নেই। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। আমরা আজকে আছি মেদিনীপুরে আছি সুশান্ত ঘোষের সাথে, সিপিএম নেতা, বরিষ্ঠ সিপিএম নেতা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সুশান্তদা, আপনাকে হাউতে স্বাগত। ধন্যবাদ। কতটা সিপিআইএম এই জেলা অথবা তথা পশ্চিমবঙ্গে কামব্যাক করলো? এ নিয়ে তো নির্বাচনের পরবর্তীকালে নানাভাবেই চর্চা হচ্ছে। সেই চর্চার মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে পশ্চিমবাংলায় এবারের পঞ্চায়েত নির্বাচন শাসক দল তাদের এজেন্ডা ছিল, তারা যেভাবে হোক ক্ষমতা দখল করবে, পঞ্চায়েতের ক্ষমতায় তারা কাউকে আসতে দেবে না। সেই জন্যে তারা তাদের পরিকল্পনা মতন গোটা পঞ্চায়েত নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে। তো শাসক দল যখন তারা তাদের পুলিশ প্রশাসন, তারা সাধারণ প্রশাসন, তারা সবকে তারা একেবারে ব্যবহার করে তারা পঞ্চায়েতের ক্ষমতা তাদের দখলে রাখবে, এটা যখন ঠিক করে নেয়, তখন সেখানে তার গণতন্ত্রের কোনো অবশিষ্ট থাকে না, গণতন্ত্র অবশিষ্ট নেই। কলকাতা সর্বোচ্চ আদালত, কলকাতা হাইকোর্ট, সেই হাইকোর্ট প্রতিদিন যে ভাষায় শাসক দলকে বিদ্ধ করছে, নির্বাচন কমিশনকে বিদ্ধ করছে এবং নির্বাচন নিয়ে তাদের যা মতামত বেরিয়ে আসছে, তো লজ্জায় তো পশ্চিমবাংলার সমস্ত মানুষের মাথা নিচু হয়ে যাচ্ছে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। কুণাল ঘোষ বলে সিপিএমের থেকে শিখবো না, ওদের সময় আরও বেশি হয়েছে, এর তো কিছুই না। ওই একটা লোকের নাম উচ্চারণ করলে না গা ঘিন ঘিন করে। যে লোকটা যখন সারদার কেসে গ্রেপ্তার হয়ে জেলে ছিল, যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো যে মুখ দিয়ে বলেছিল, সেই মুখ দিয়ে যখন আবার অন্য কথা বলে, তখন সেই লোকটার মানুষের কাছে কোনো বিশ্বাসযোগ্যতা থাকে না। মানুষ দেখছেন তার দলের লোকেরা কি বলছে। না, বুদ্ধবাবুর অসুস্থতা নিয়ে উনি বলেছে এটা নিয়ে আধিক্যতা করছে, আর এটা নিয়ে আধিক্যতা করার কিছু নেই। আধিক্যতা করার মতন বিষয়, মানুষ আধিক্যতা করছে। আমরা তো সিপিআইএম আধিক্যতা করছি না, সিপিআইএম আধিক্যতা করছি না। আমাদের নেতা অসুস্থ হয়েছেন, তাকে সুস্থ করার জন্যে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া, তার চিকিৎসা চলছে, সেখান থেকে চিকিৎসা করার জন্য মেডিকেল বোর্ড গঠন করেছে। আমরা আমাদের যারা রাজনৈতিক অনুগামী তারা সবাই আমরা চাই দ্রুত উনি সুস্থ হয়ে উঠুন। সাধারণ মানুষ চাইছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা সৌজন্যের জন্য তারা যাচ্ছেন দেখা করতে, তা আমরা তো কাউকে বলিনি যে এই কথা বলুন বলে। এই মানসিকতা নিয়ে কোনো স্বচ্ছ কোনো গণতন্ত্রের পক্ষে রাজনীতি যে করা যায় না। সারা ভারতবর্ষ জুড়ে যে জোটের আমরা ছবি দেখছি, তো সেই জোট নিয়ে কি বলবেন? এই জোট নিয়ে তো পরিষ্কার হয়ে গেছে, এই জোট নিয়ে তো কোনো ধোঁয়াশা নেই। আমরা বামপন্থীরা প্রথম থেকেই আমাদের ভারতবর্ষের রাজনীতিতে আমাদের সবচেয়ে বড় দুশমন যে দল সরকারে রয়েছে, দিল্লির শাসন ব্যবস্থা রয়েছে তারা, এবং রাজ্যের যে গণতন্ত্র আজকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে যে দলের নেতৃত্বে, যে দল ওই একই দিল্লির শাসক দল যাদের দ্বারা সৃষ্ট, যাদের দ্বারা পরিচালিত, এই রাজ্যের শাসক দল তাদেরই দ্বারা সৃষ্ট, তাদের দ্বারা পরিচালিত, আলাদা কিছু নেই। এটা মানুষের কাছে একটা বাইনারি তৈরি করার জন্যে যে রাজ্যের শাসক দলের বিরোধী একমাত্র দিল্লির শাসক দল, আর রাজ্যের শাসক দল সংখ্যালঘুদের সমর্থন তার পক্ষে ধরে রাখার জন্যে তিনি বাজারে এটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন দিল্লির শাসক দলের বিরোধী একমাত্র পশ্চিমবাংলার শাসন ব্যবস্থায় থাকা শাসক দল। কিন্তু আসলে তো এটা নয়। 2021 পর্যন্ত এটা চলেছিল। 21-এর পরে মানুষের মধ্যে অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছেন যে যাহাই রাজ্যের শাসক দল তাহাই দিল্লির শাসক দল। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সিপিএম এবং তৃণমূলকে একই মঞ্চে দেখা যাচ্ছে, এটা এই রাজ্যের ক্ষেত্রে দ্বিচারিতা। এই রাজ্যের ক্ষেত্রে কোনো দ্বিচারিতা নেই। পরিষ্কারভাবে আমাদের দলের যিনি
সর্বভারতীয় সম্পাদক, রাজ্য সম্পাদক। এই জোট গঠনের অনেক আগের থেকেই এটা দৃঢ়ভাবে আমাদের বক্তব্য যে আমরা এই রাজ্যে আমরা দুই দলকেই আমরা শত্রু মনে করি এবং এই দুই দলের বিরুদ্ধেই আমাদের লড়াই, আমাদের কোনো একটা দলের বিরুদ্ধে লড়াই নয়। এবং যদি এই দ্বিচারিতা যারা বলছেন তারা দ্বিচারিতা করছেন কোন সেটিংয়ে? হাইকোর্ট 822 কোম্পানি আমরা চাইনি, তারা চেয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কে? মোহাম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি। কিন্তু কত বারে বারে এসছে, এই কথাগুলো আলোচনা হয়ে গেছে, অনেকবার আলোচনা হয়ে গেছে, এলো না। যাও এলো, তাদের ব্যবহার করা হলো না কেন? আচ্ছা কোথায়? সুপ্রিম কোর্টে মামলা আছে শুক্রবার, হাইকোর্টে মামলা আছে শুক্রবার, লুকআউট নোটিশ জারি ছিল, বুধবার দিনে চলে গেলেন। কিসের বোঝাপড়া? ইডি বললেন যে আমার পারমিশন নিয়ে গেল। বাংলার মানুষ আরে পারমিশন কখন বলছেন? চলে যাওয়ার পরে। তা চলে যাওয়ার আগে কেউ জানলো না, চলে যাওয়ার আগে কেউ জানলো না। যখন সুপ্রিম কোর্টে বুধবারের পরে শুক্রবারে শুনানি হচ্ছে তখন কি এগুলো মানুষ জানেন না? পশ্চিমবাংলার মানুষ ঠিকই, গণতন্ত্র নেই পশ্চিমবাংলায়, কিন্তু মানুষের রাজনৈতিক চেতনা পশ্চিমবাংলার মানুষের লুপ্ত হয়ে গেছে। একথা যারা ভাবেন তাদের সে ভাবনা কত ভুল। সময় আসবে, মানুষ প্রমাণ করে দেবে পশ্চিমবাংলার মানুষের রাজনৈতিক চেতনার মান। তাকে এত আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। বিজেপি যে ধরনের প্রচারটা করছে এবং বিরোধী দলনেতা যে ধরনের প্রচারটা করছে, আর এই রাজ্যে দাঁড়িয়ে যারা 100 দিনের টাকা পাচ্ছে না, যারা স্বাস্থ্যসাথী পাচ্ছে, এদের কি বোঝানো যাবে কোনোভাবে যে দুটো দলের মধ্যে আদর্শগত পাঠ? আমরা তো বোঝাতে পেরেছি বলেই তো শতাংশের হারে আমাদের পক্ষে মানুষের সমর্থন এলো। যে টাকা এসেছিল সেই টাকা যারা প্রাপক তাদেরকে না দিয়ে সেই টাকা দুর্নীতি করে দেওয়া হলো। আর সেই দুর্নীতির অজুহাত দেখিয়ে যারা টাকা আটকে দিলেন, এই আটকে দেওয়ার তো অধিকার তাদের নেই। যারা দুর্নীতি করেছেন জানেন না কারা দুর্নীতি করেছেন? তাহলে দুর্নীতি যখন করেছে যারা জানেন, তাহলে তাদের বিরুদ্ধে দিল্লি সরকারের ব্যবস্থা নেওয়ার কথা নিলেন না কেন? এটাই তো মানুষের কাছে, যে যাদের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তারা নিলেন না, টাকা বন্ধ করে দিলেন। আর এরা যে টাকা এসেছিল সেই টাকা দুর্নীতি করে তারা মেরে দিলেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। গরিব মানুষের পেটে লাথি মারলো। কে লাথি মারলো গরিব মানুষের পেটে লাথি? দিল্লি সরকার। এনডিএ বরাবরই আমরা জানি যে এনডিএর মুখ নরেন্দ্র মোদী, কিন্তু এই জোটের মুখ কে? 2004 সালে নির্বাচনের পরে যখন প্রথম ইউপিএ সরকার হয় তখন কোনো মুখ করে নির্বাচন হয় না। ভারতবর্ষের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে গোটা দেশের ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে বর্তমান দিল্লির শাসক দল। দেশের সংবিধান বিপন্ন, সার্বভৌমত্ব বিপন্ন, আমাদের সংবিধানের যে মৌলিক বক্তব্য ধর্মনিরপেক্ষতার নীতি বিপন্ন, দেশের অর্থনীতি ভেঙে চুরমার। মেক ইন ইন্ডিয়া শিল্পের ক্ষেত্রে হবে বলেছিল, হয়নি। কৃষিক্ষেত্রে ভয়ঙ্কর ধরনের আক্রমণ, নূতন কৃষিনীতি, যার বিরুদ্ধে গোটা দেশব্যাপী সর্বাত্মক আন্দোলন হলো। সে আন্দোলনের মধ্য দিয়ে কৃষিনীতি প্রত্যাহার করতে, কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হলেন। জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে থমকে দেওয়ার মতন জায়গায় চলে গেছে। নরেন্দ্র মোদী পরিষ্কার দাঁড়িয়ে বললেন এবার ফিরে আসলে অর্থনীতি 3য় স্থানে চলে আসবে। গোটা দেশটাকে কোথায় নিয়ে চলে গেছেন উনি সবচেয়ে ভালো। উনি যদি রাজনীতির জগতে না থেকে অভিনয়ের জগতে থাকতেন তাহলে যিনি বিগ বি হতে পারতেন না। উনি বিগ বির জায়গায় যেতে পারতেন। উনি 2014 সালে ক্ষমতায় আসার আগে মানুষকে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, গোটা দেশের মানুষকে, সব অংশের, সমাজের সব অংশের মানুষকে, কৃষক থেকে, শ্রমিক থেকে, মহিলা থেকে, ছাত্র থেকে, যুব থেকে, কারখানার শ্রমিক, সবাইকে স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নের ধারে পাশেও তিনি একটা অক্ষরও তিনি কার্যকর করেননি। আপনার বিরুদ্ধে অভিযোগ করে মমতা ব্যানার্জি এবং আপনার এই জেলার বিভিন্ন কার্যকর্তা তৃণমূলের, তো সেই সময়কার সেই অভিযোগগুলোর জন্য আজকে আক্ষেপ হয়? আমরা যে রাজনীতি করি তাতে শাসক দল, আমাদের যারা শ্রেণীশত্রু তারা আমাদের সমালোচনা করবে, নিন্দামন্দ করবে, এটাই তো আমাদের রাজনীতি করতে এসে আমরা শিখেছি। যে আমরা যদি সঠিক পথে চলি তাহলে আমাদের যারা শত্রু, কমিউনিস্টদের, বামপন্থীদের যারা শত্রু, তারা সমালোচনা করবে।
সেই সমালোচনা যদি তারা করে তাহলে বুঝতে হবে আমরা সঠিক পথে চলেছি। আর আমাদের যারা শত্রু, শ্রেণী শত্রু যারা, তারা যদি আমাদের প্রশংসা করে তাহলে বুঝতে হবে আমাদের চলার পথে কোথাও বিচ্যুতি হচ্ছে, আমরা কোথাও ভুলভ্রান্তি করছি। সেই সুযোগটাই হচ্ছে তারা আমাদেরকে হচ্ছে প্রশংসা করছেন। তাই তো আমাদের এই রাজনীতি করতে এসেছি যখন, তখন এটা নিয়ে এসেছি যে শত্রু যদি সমালোচনা করে তাহলে তুমি বুঝবে সঠিক পথে চলেছে, আর শত্রু যদি তোমার প্রশংসা করে তাহলে তুমি বুঝবে তোমার কোথাও না কোথাও বিচ্যুতি ঘটছে। তো আমাদের প্রশংসা করেনি, আমাদের নিন্দামন্দ করেছে, সমালোচনা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, 10 বছর ধরে জেলায় ঢুকতে দেয়নি, করেছে। তো হবে, আমরা বামপন্থী রাজনীতি করবো আর এগুলো হবে না? বামপন্থী রাজনীতি করলে এগুলোকে মেনে নিয়েই বামপন্থী রাজনীতির পথ চলা শুরু করতে হয়। তা আমরা সেই জন্য সেই পথ চলা শুরু করেছিলাম। আমরা এতক্ষণ ছিলাম সুশান্ত ঘোষের সাথে, সঙ্গে ছিলাম আমি সুমিত।